আসসালামু আলাইকুম এইচএসসির 26-এর সকল শিক্ষার্থীকে আমি আপনাদের সাথে আছি আপনাদের সবার প্রিয় বুলবুল ভাইয়া এবং আজকে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা দুর্দান্ত কম্প্যাক্ট ক্লাস। ইতিমধ্যে তোমরা কিন্তু দেখছো যে এইচএসসি 25 ব্যাচের কি অবস্থা। তো তোমরা আরো ডেঞ্জার জোনে আসো, যেটা খুবই বাস্তব কথা দুইটা কারণে। এক, এডুকেশন সিস্টেম, দুই, তোমাদের ফুল সিলেবাস। সো তোমাদের যাতে এই জায়গাটা আরও ফ্রুটফুল হয় সেই জন্যই আমাদের এসিপি পাওয়ার প্লে আসছে শুধুমাত্র তোমাদের জন্য, আর্টস এবং কমার্স পাওয়ার প্লে, যেখানে প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হবে। এবং এই ক্লাস কন্টেন্টগুলো কেমন হবে, তোমাদের মনে একটা প্রশ্ন যে ভাইয়া ক্লাস কেমন হবে, ক্লাস কি ভালো হবে না মন্দ হবে, কোন জায়গায় ভালো কোন জায়গায় মন্দ, এইসব একটা খুব যথারীতি একটা প্রশ্ন থাকে। সো সেই সকল প্রশ্নের তোমাদেরকে সঠিক উত্তর দিতে আজকের আমাদের এই ফ্রি লাইভ ক্লাস সকলের জন্য উন্মুক্ত। তাই তোমরা তোমাদের যারা আছে টাইমলাইনে আমাদের এইগুলো সব শেয়ার করে দাও এবং সবাইকে আমাদের ক্লাস সম্পর্কে জানায় দাও। এবং তোমরা কে কোথা থেকে আছো সবাই আমাকে বলো যে ভাইয়া আমি এই জায়গা থেকে আছি, এই জায়গা থেকে আছি, সবাই বলো। বঙ্গি পাঠশালায় দেওয়া আছে, বঙ্গি পাঠশালায় পেজে আর বিভিন্ন সব জায়গায় শেয়ার করে দাও এটা। ওকে, সো তোমরা কি আমার সাথে যুক্ত হয়ে গিয়েছো? তোমরা দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও যে তোমাদের কি অবস্থা। মুক্তা ওয়ালাইকুম আসসালাম, নাবিল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তোমরা কেমন আছো? সো আমাদের আজকে খুবই শর্ট টাইমে আমরা একটা জিনিস মানে একটু বলি যে খুব বেশি দেখা যায় যে আমরা করি যে আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে অনেক সূত্রমূত্র দিয়ে হ্যান ত্যান দিয়ে আমরা কিন্তু মানে একটা সিম্পল অঙ্ককে খুব জটিল বানায় ফেলি। কিন্তু আমাদের এই ক্লাসে সেটার কোনো সুযোগ নেই। ক্লাসের কন্টেন্টগুলো আসলে এমনভাবে সাজানো হয়েছে মানে তুমি বাধ্য যে তোমাকে আসলে কীভাবে ভালো করতে হবে, ঠিক আছে? ইউ আর বাউন্ড টু। ওকে, নূপুর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, নূপুর 25 ব্যাচ থেকে এসে পড়েছে। তোমরা দ্রুত দ্রুত একটু শেয়ার করে দাও সব জায়গায়, যাতে আসলে সবাই আমাদের এই ক্লাস সম্পর্কে জানতে পারে এবং দেখতে পারে। ঠিক আছে, তা আমি যথারীতি আজকে আমাদের ক্লাস শুরু করি এবং তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টিংয়ে আমি এই যে একটা অধ্যায় শেয়ার ইস্যু, এই অধ্যায় নিয়ে তোমাদের যে ভয় সেই ভয়টা দূর করতে সক্ষম কতটুকু। ওকে, সো আমাদের আজকের স্লাইডে আমি কিছু থিওরিটিক্যাল রাখছি, ম্যাক্সিমাম আমি তোমাদেরকে আসলে হাতে কলমে দেখাবো যে আমাদের শেয়ার ইস্যু যে অধ্যায়টা আছে সেই অধ্যায় আসলে আমি অঙ্কটা কয়টা ধাপে করতে পারি। সো আমি কিছু থিওরি পার্টে যাই, যেরকম এখানে বলছে শেয়ারের ধারণা। সো আমি অ্যাজ ইউজুয়াল আমার ক্লাস যারা করেছেন, যারা 25 ব্যাচ ছিল তারা জানেন যে ভাই আসলে কোন মেথডে বা কীভাবে পড়ায়। এরপর আমি বলে দিই যে আমি এই তোমার ইগুলো দেওয়ার কি জানি বলে এই লিখিতগুলো দেওয়ার একমাত্র রিজন হচ্ছে তোমাদের যাতে এমসিকিউর ক্ষেত্রে কিছুটা তোমরা উপকার পাও, এমসিকিউর ক্ষেত্রে যাতে কিছুটা উপকার পাও সেই জন্যই মূলত আসলে দেওয়া। এবং যেগুলো আমি স্টার দিব সেগুলোই হচ্ছে তোমার কাছে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটাই আমাদের একটু লাগবে যে শেয়ার শব্দে বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অংশ। যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের সংগ্রহ, বন্টন ও হস্তান্তরের সুবিধার জন্য বিশেষ ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কের এককে ভাগ করা হয়ে থাকে, সেটাই শেয়ার। তার মানে আমার শেয়ার হচ্ছে কি, আমাদের যেহেতু শেয়ার মূলধনের অঙ্ক, আমাদের শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে যে আমার মনে করো আজকে আমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা হচ্ছে আমার টোটাল মূলধন। সেই মূলধনের আমি মনে করো 5 টাকা 5 টাকা করে বিভিন্ন শেয়ারে বা বিভিন্ন মানুষকে দেওয়ার জন্য ভাগ করছি। সো এই যে আমি 100 টাকাকে 5 টাকা 5 টাকা ভাগ করে মানুষজনকে দিচ্ছি, 100 টাকা শেয়ারকে, এটাই হচ্ছে মূলত মূলধনকে ভাগ করে দিচ্ছি, এটাই হচ্ছে মূলত শেয়ার। শেয়ার মানে হচ্ছে তুমি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশ, 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট অংশকে মূলত আমরা কি বলি?
শেয়ার বলতেছি। ওকে, প্রতিটি শেয়ারের অর্থের মূল্য দ্বারা পরিমাপযোগ্য, তার মানে এটা অর্থের মূল্য দ্বারা পরিমাপযোগ্য হইতে হবে। যদি পরিমাপযোগ্য না হয়, এমন হইলো যে তোমরা এটাকে কোনোভাবে পরিমাপ করতে পারছো না, সেই ক্ষেত্রে যে টাকার অঙ্কে, আমরা এক কথা জানি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে, টাকার অঙ্কে পরিমাপযোগ্য না হলে সেটাকে কোনোভাবেই সম্ভব না। টাকার অঙ্কে পরিমাপযোগ্য না হলে সেটা কি না, কোনোভাবেই আমার সম্ভব হচ্ছে না শেয়ারে করার। একই ধরনের শেয়ারের ক্ষেত্রে প্রতিটি মূল্য সমান হয়ে থাকে। তার মানে ভাইয়া যদি শেয়ার একই হয়, শেয়ারের বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা সামনে পড়বো। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এরপর তোমার প্রবর্তকদের শেয়ার, বিলম্বিত শেয়ার। প্রত্যেকটা, মনে করো সাধারণ শেয়ারের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের টাকার পরিমাণ সমান হবে। তার মানে এরকম হবে না আমি একটা শেয়ার কিনছি 10 টাকা মূল্যের, সে আর ওই একই শেয়ার কিনছে সে 20 টাকা মূল্যের, এটা কখনো হবে না। প্রত্যেকটা শেয়ারে মূল্য আমার সমান অংশে বিভক্ত করা হবে। এরপর বলছে যে পরিমেল নিয়মাবলী, তার মানে আমরা ম্যানেজমেন্টে পড়ে আসছি যে এটা কোম্পানি সংগঠনে আপনার স্মারকলিপি আর পরিমেল নিয়মাবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দলিল। সো আমাদের এই শেয়ার নিয়ে কাপঝাপ, তার মানে একটা শেয়ারে কত টাকা কেমনি কি সবকিছু কই উল্লেখ থাকে, পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। শেয়ার ক্রয়ের মাধ্যমে শেয়ার হোল্ডারগণ ভোটাধিকার লাভ করে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে কি ভাইয়া, শেয়ার হোল্ডারগণের ভোটাধিকার আছে। তার মানে আজকে একটা কোনো কোম্পানি যে কোনো একটা বিষয়ে যদি ভোট হয়, তাহলে সেটা তোমাদের শেয়ার হোল্ডাররা সেখানে ভোটে অংশগ্রহণ করতে পারবে। শেয়ার হোল্ডার ব্যতীত অন্য কেউ সেই ভোটে অংশগ্রহণ করতে পারিবে না। এবার বলছে শেয়ার হোল্ডারগণ দায় অসীম নয়, বরং শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। আমরা জানি কি ভাইয়া, কোম্পানিতে শেয়ারের যে দায় আছে বা কোম্পানি যে দায় শেয়ার হোল্ডারদের, সেটা কি ওই শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। তার মানে আজকে আমি 5 টাকা দামের শেয়ার কিনছি, আমার দায় এই 5 টাকা পর্যন্তই লিমিটেড, আমার দায় কোনোভাবেই এই 5 টাকার এক্সট্রা যাবে না। এটাই হচ্ছে সীমাবদ্ধ দায় বা সসীম দায়। মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু 26 ব্যাচের জন্য ক্লাস, হ্যাঁ ভালো মতো পড়ো, 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ। ওকে, সো এইটা আমি জাস্ট একটু পড়াইতেছি হালকা করে, জাস্ট ম্যাচে যাওয়ার আগে একটু রিফ্রেশ করা নিজেকে। শেয়ারের প্রকারভেদ মূলত 4টা: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, অন্যান্য শেয়ার। সো আমার কি আদৌ এই 4টার ক্লাসিফিকেশন জানা লাগছে? না ভাইয়া, এই 4টা ক্লাসিফিকেশন আমার জানা লাগছে না। আমি সাধারণ শেয়ার, নর্মাল শেয়ারটাকে বোঝানো হয়। অগ্রাধিকার শেয়ার কি? সাধারণ শেয়ারের চেয়ে যে টাকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, নামেই দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার, মানে অগ্রাধিকার বা একটু সে বেশি কি পাচ্ছে, প্রায়োরিটি পাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার হোল্ডার চেয়ে টাকা পাওয়ার ক্ষেত্রে কেউ যদি অগ্রাধিকার পায়, সেটা কি বলা হবে, অগ্রাধিকার শেয়ার। বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, যেই শেয়ারে কোনো দাবি নেই, আমি বিলম্বিত দাবিযুক্ত শেয়ারের অপর নাম হচ্ছে প্রবর্তকদের শেয়ার। অপর নাম কি? প্রবর্তক শেয়ার, এটা মাথায় রাখতে হবে। এখন প্রবর্তক কারা, এক কথা মনে রাখবেন, প্রবর্তক হচ্ছে, আচ্ছা, প্রবর্তক হচ্ছে সাধারণত যারা কোম্পানির উদ্যোক্তা, যারা মেইন কোম্পানিটা কিনে বা মেইন কোম্পানিটা তারা গঠন করে, এদেরকে বলা হয় প্রবক্তা বা উদ্যোক্তা। এই প্রবর্তকদের শেয়ারও হচ্ছে আমার এইটার অন্তর্ভুক্ত হচ্ছে। ওকে, এরপর ঋণপত্র নিয়ে, মানে আমরা মূলত যখন শেয়ার ইস্যু নিয়ে অঙ্ক করি, এই দুইটা বিষয় আমার হালকা করে থিওরিটিক্যাল ধারণা থাকতে হয়। মূলত আমার এই অধ্যায় থেকে ম্যাথ বেশি ইম্পর্টেন্ট, এবং ম্যাথে স্টুডেন্টরা সবচেয়ে বেশি গোলযোগ পাকায়। তো যাতে গোলযোগ না পাকায় সেটা আমি একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, এইগুলো জাস্ট একটু আলোচনা করার পর। সো এখানে যেমন এটা পড়বো যে ঋণপত্র হচ্ছে একটি ঋণ স্বীকৃত পত্র যা ইস্যু করে শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনার ঋণপত্র ইস্যু করতে পারবে না। জনগণ প্রতিষ্ঠানের নিকট হতে ঋণ সংগ্রহ করে এবং একটাই করে। সাধারণত ঋণপত্র ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা থাকে। ঋণপত্রে ঋণপত্রধারীর নাম, ঠিকানা এবং ইস্যু তারিখ উল্লেখ থাকে। এরপর শেয়ার হোল্ডারদের মধ্যে ঋণপত্র একটা আঙ্কিক মূল্যে, আঙ্কিক মূল্য মানে হচ্ছে আর্থিক মূল্যে, আঙ্কিক মূল্যের অপর নাম কি, আর্থিক মূল্যের। ওকে,
আর পরিশোধ করতে হয় না হয়, এটা জাস্ট আমি নর্মালি দাগায় ফেলাম। তার মানে আমার ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে যে আমি কোম্পানিতে কাউকে শেয়ার বা মালিকানা দিচ্ছি না, আমার টাকা লাগবে, আমি তার কাছ থেকে ধার নিচ্ছি, এটাকে বলা ঋণপত্র। এবং ঋণপত্র কিন্তু আর বন্ড এই দুইটাই কিন্তু সেম। ঋণপত্র এবং বন্ড এই দুইটাই কিন্তু সেম, এটা আমার একটু মাথায় রাখতে হচ্ছে। ওকে, ঋণপত্রের শ্রেণী বিভাগ: সাধারণ ঋণপত্র, বন্ধকি ঋণপত্র, পরিশোধযোগ্য ঋণপত্র, এগুলো আমি জাস্ট হালকা করে মনে রাখবো। এইটার মধ্যে আমার ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বন্ধকি ঋণপত্র আর একটা হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। বন্ধকি ঋণপত্র কি ভাইয়া? যেই ঋণের বিপরীতে আমার জামানত রাখতে হয়, আমার জামানত রাখতে হয়। ও যে মনে করো আজকে আমি কোনো একটা কোম্পানি আমার কাছ থেকে টাকা নিবে, আমার এর বদলে আমাকে ঋণপত্র বা বন্ড দিবে। এইটা একটু বোঝার বিষয় আছে যে ভাইয়া জামানত কি আমি রাখবো না কোম্পানি রাখবে? টাকাটা দিচ্ছে কে? আমি দিচ্ছি। কাকে দিচ্ছি? কোম্পানিকে দিচ্ছি। তাহলে জামানতটা রাখতে হবে কার? কোম্পানির জামানত রাখতে হবে আমার কাছে, যে ভাই বুলবুল আমি তোর কাছ থেকে টাকা মেরে যেতেছি না, কোম্পানি জামানত রাখবে। আমি যে টাকা দিছি, আমি যে বন্ড কিনছি, আমার কিন্তু জামানত রাখতে হচ্ছে না। কে জামানত রাখবে? কোম্পানি জামানত রাখবে। আর পরিবর্তনযোগ্য ঋণপত্র হচ্ছে যেই ঋণপত্রটা একটা সার্টেন টাইম পর শেয়ারে রূপান্তর হয়ে যায়। কেন রূপান্তর হয়? অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘ মেয়াদি বা দীর্ঘস্থায়ী কিছু হিসাব আছে, যে সকল হিসাবগুলো আমাদের হয় যে আচ্ছা আমি স্কয়ার কোম্পানির বন্ড হোল্ডার অনেক বছর ধরে, তো স্কয়ার কোম্পানি চিন্তা করলো যে বুলবুল ভালো মানুষ, সে খুব মানে যোগ্য ব্যক্তি, বুলবুলকে আমি কি করি, আমি টাকা দিয়ে আমি মালিকানায় নিয়ে নিই। সো আমাকে সে কি করতেছে? সে আমাকে মালিকানায় নিয়ে নিচ্ছে। তো এই যে আমার বন্ড থেকে মালিকানায় যাওয়ার যে সূত্রপাত, এটা কিভাবে হচ্ছে? পরিবর্তনযোগ্য ঋণপত্র দিয়ে হচ্ছে। তার মানে কেন পরিবর্তনযোগ্য ঋণপত্র দিয়ে হচ্ছে? কারণ আমি এই ঋণপত্রটা একটা সময় পরিবর্তন করে শেয়ারে রূপান্তর করতে পারছি। আমাকে বলো এই পর্যন্ত আমি শেয়ার ঋণপত্রে যে বেসিক আলোচনা করেছি সেইগুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে কি না? যারা জিজ্ঞাসা করছো যে এটা কিসের ক্লাস, এটা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য আমাদের স্পেশাল লাইভ ক্লাস। না, ফুল অধ্যায় শেষ করব না, আমি তোমাদেরকে ম্যাথ কিভাবে করতে হয় সেটা ধরাই দিব। এখন তোমরা হচ্ছে ভাইয়া যে তোমরা হচ্ছে একটা রিস্কি জোনে। এইচএসসি 26 ব্যাচ, মানে এইচএসসি 26 ব্যাচ হচ্ছে আমার ভাষ্য মতে খুবই খুবই বিপদ সংকেতের মধ্যে থাকা একটা ব্যাচ। কারণ তা মাত্র এইচএসসি 25 ব্যাচ মারা খেয়ে আসলো। তো এইচএসসি 25 ব্যাচে যে মারা খাইছে, এই মারার কিছুটা প্রভাব 26 ব্যাচেও যাবে। কারণ 26 ব্যাচ ঠিকমতো পড়ে নাই, 2 ফুল সিলেবাস। আর আমাদের দেশে যে এখন এডুকেশনাল সিস্টেম, তুমি পার্শিয়াল নাম্বারটা দূরে থাক, তুমি যে অ্যাকাউন্টিংয়ে 90% ম্যাথ সঠিক করবা, 10% ম্যাথ ভুল করবা, ওই জন্য যে চিন্তা করতে চাচ্ছ আমি 1-2 নাম্বার পাবো, সেটারও সুযোগ নেই। অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশি ফেল আমাদের দেশে। ক্যান ইউ রিয়েলি ইম্যাজিন? যেখানে অ্যাকাউন্টিংয়ে সবাই A+A এইগুলো না টানাটানি করে, সেখানে অ্যাকাউন্টিংয়ে ফেল। এরপর আছে ইংলিশ। সো এই ক্লাস মানে এগুলো হচ্ছে একটু বেশি ক্রুশিয়াল তোমাদের এইচএসসি 26 ব্যাচ। সো লুক বিফোর ইউ লিভ, ধীরে সুস্থে দেখে আগাও। কারণ আমি চাই না 25 যে মারাটা খাইছে, 25 যে ঝামেলায় পড়ছে, 26-এর ক্ষেত্রে এটা হোক। ফুল সিলেবাস বহুত প্যারা, পরীক্ষা দিয়ে আসছে তো ফুল সিলেবাসে, আই নো কি প্যারাটা হয়। সো একটু সাবধানতা অবলম্বন কইরা একটু ভালো মতো পড়াশোনা কইরা আগাও, নাহলে ঝামেলায় পড়বা। আর তোমাদের যদি মনে হয় যে ভাই আমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করব, প্লাস আমি অ্যাডমিশনে একটা বেটার প্রিপারেশন নিব একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, দেন আর্টস অ্যান্ড কমার্স পাওয়ার প্লে ইজ রেডি ফর ইউ গাইজ। বাকিটা তোমাদের ইচ্ছা। আমি এই অধ্যায়টা এই জন্যই দিছি যে এই অধ্যায়টা আসলে অনেকের প্রি টেস্টে আছে এই জন্য। ওকে, সো এইবার আসি শেয়ার ইস্যু জিনিসটা কি। সো মনে করো আমি তোমাকে একটা জিনিস বলি, একটা কোম্পানি, একটু লেখাটা বুঝো, বোর্ডে পড়ে দেখো। হ্যাঁ, মনে করো একটা কোম্পানি সে 100টা শেয়ার
মূলধন নিয়ে ব্যবসায় শুরু করছে, 100টা শেয়ার নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। সে চিন্তা করলো এই 100টা শেয়ারের মধ্যে সে 80 শেয়ার জনগণের ক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করবে। সে কি চিন্তা করলো যে ভাইয়া 100টা শেয়ার তো কোম্পানিরই, তার মধ্যে আমি 80টা শেয়ার জনগণের ক্রয় করার উদ্দেশ্যে জনগণের নিকট ইস্যু করব। এখন সে যখন কোম্পানি যখন শুরু করছিল তখন প্রতিটা শেয়ারের সে দাম চাইছিল 10 টাকা করে, যে 10 টাকা হচ্ছে কোম্পানির শেয়ারের ভ্যালু। কোম্পানির শেয়ারের ভ্যালু কত? 10 টাকা। শেয়ার কয়টা? 100টা শেয়ার। সো এখন সিনারিও হচ্ছে 3টা। এই 80 টাকা নিয়ে সিনারিও কয়টা? 3টা। যে 1 নাম্বার সিনারিও, তোমার প্রতিষ্ঠান যদি অতিমাত্রায় ভালো হয়, যে চিন্তা করতেছো যে তোমার প্রতিষ্ঠান স্কয়ার কোম্পানি, সো স্কয়ার বলো, বেস্কিংকো বলো, কিংবা তোমার বলতে পারো রেনেটা ফার্মাসিউটিক্যালস বলো, প্রাণ বলো, এই সকল কোম্পানির শেয়ার কেনার আগে কেউ কিন্তু দুইবার চিন্তা করে না যে কোম্পানিতে লাভ হবে না লস হবে। সে চিন্তা করে কোম্পানি ভালো, কোম্পানি দেউলিয়া হবে না, এবং আমাকে তারা যথাযোগ্য কি করবে? প্রফিট দিবে, লভ্যাংশ দিতে পারবে। সো সে কিন্তু চাইলে যে স্কয়ার কোম্পানি, মনে করো স্কয়ার কোম্পানি, সে কিন্তু চাইলে 10 টাকার যে শেয়ার, সে কিন্তু চাইলে সেটা 12 টাকায়ও সেল করতে পারবে, তাকে কেউ প্রশ্নবিদ্ধ করবে না। কারণ সে তার কোম্পানির যে সুনাম, গুডউইল, এটাকে অ্যাসেট হিসেবে কাজে লাগিয়ে সে অধিহারে বা সাধারণ মূল্যের চেয়ে অধিক মূল্যে সেল করতে পারবে। এটা আসলে কোনো বাধ্যবাধকতা তার নাই, সে পারবে না। এবং যদি এমন হয় কোম্পানিটা মডারেট লেভেলে বলতে মনে করো আজকে লার্জ ফার্মা, কিংবা আজকে বলতে পারো মনে করো KFC, বাংলাদেশের প্রেক্ষাপটে পিজা হাট, পিজা বার্গ, এই সকল একটা কোম্পানি। সো এই কোম্পানিগুলো যখন শেয়ার ইস্যু করবে তখন সে বলবে না ভাই, আমি যদি কোম্পানির শেয়ারের মূল্য 10 টাকা থেকে বাড়ায় রাখি, মানুষজন নাও কিনতে পারে। বলবে আরে পিজা বার্গের মতো কোম্পানি, স্কোয়ারের কোম্পানি রাখছে 12 টাকা, শেয়ার 2 টাকা বেশি দিয়া, তুই তোর মতো পিজা বার্গ তুইও 12 টাকায় রাখবি, সেটা কি হয়? না। সো পিজা বার্গ বা এই মডারেট লেভেলের কোম্পানিগুলো তারা কোনো রিস্কই নিতে চায় নাই। তারা কি করছে যে ভাই আমার শেয়ারের মূল্য 10 টাকা, আমি 10 টাকা দামেই সেল করব। এরপর আসতেছে কিছু লোয়ার লেভেলের কোম্পানি, যেরকম বলতে পারি সেলিম, মনে করো কি দোকানের নাম বলবো, মনে করো কোন কোম্পানিগুলো বলবো, ফালতু কোম্পানি, মনে করো একটা ফালতু কোম্পানির নাম ধরো, কার নাম ধরা যায়, মনে করো একটা ফালতু কোম্পানির নাম ধরো তোমরা, যে কোনো ABC ফালতু কোম্পানির নামই ফালতু কোম্পানি। সো ABC ফালতু কোম্পানি তোমার রিসেন্টলি একটা খুব ডাউনফল গেছে। ফালতু কোম্পানি যেহেতু নাম, তার মানে কি জনগণ বুঝাই নামটা দিছে, তোর মতো হারামজাদা তুই আমার ব্যবসায় লস খাওয়াস, ভালো মতো তোর পোর্টফোলিও নাই, হ্যান ত্যান, শেয়ারে লাভ হচ্ছে না। সো এই যে ফালতু ABC কোম্পানি, এই কোম্পানি কি 10 টাকা মূল্যেই তার শেয়ার ইস্যু করতে পারবে? না, জনগণ তো কিনবে না। কারণ কি ভাই, আমি 10 টাকা ইনভেস্ট করলে আমি একটা মোটামুটি পিজা বার্গের মতো শেয়ার পাচ্ছি, আরো 2 টাকা ইনভেস্ট করলে আমি স্কয়ারের মতো কোম্পানি থেকে শেয়ার কিনতে পারছি, তা তোর থেকে কেন কিনবো? তার তো একটা বেনিফিট দেখাইতে হবে। তখন সে কি বেনিফিট দেখায় এই কোম্পানিগুলো, যে ওকে ভাই, আমি তোমাকে 10 টাকা থেকে 2 টাকা কমে 8 টাকায় শেয়ার দিব। তখন বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে কমে দিচ্ছস, আমি তাহলে তোর শেয়ার কিনবো। সো এইটা হচ্ছে 3টা দামের ভিত্তিতে শেয়ার কি করা যায়, ইস্যু করে কোম্পানি কিংবা জনগণ কিনে। সো এই যে আমি বাড়ায়ের দাম রাখছি, এইটাকে বলা হয় অধিহার। কোম্পানি যখন তার যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী টাকা রাখে, তখন সেটাকে বলা হয় সমহার, মানে সমান হারে। আর লাস্টে কোম্পানি যখন 10 টাকা থেকে আরো 2 টাকা কমে 8 টাকায় আনে, তখন এটাকে বলে অবহার, মানে দামটা কমায় রেখেছে।
সো কোম্পানি সাধারণত এই তিন ভাবেই শেয়ার ইস্যু করতে পারে। একটা হচ্ছে দামটা বাড়ায় রেখা, যেটাকে আমরা বলি অধিহার, আর একটা হচ্ছে দামটা কমায় রেখা, যেটাকে বলি অবহার। আর যদি আমার শেয়ারের মূল্য আর বিক্রিত মূল্য সেম হয় সেটাকে বলা হয় সমহার। তাহলে আমি বলতে পারি না ভাইয়া যে সমহার হচ্ছে সমান মূল্য, সমহার হচ্ছে সমান মূল্য। অধিহার কি? অধিহার হচ্ছে বেশি মূল্যে, বেশি মূল্যে, আর অবহার হচ্ছে কম মূল্যে। আমরা এটা কিন্তু ইজিলি বলতে পারি। লিলি কসমেটিক্স বাও। আমরা কি এই শেয়ার ইস্যু করণে যে ঝামেলা, এটা কি ভাইয়া আমরা বুঝতে পারিয়াছি? আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও তো, একটু দ্রুত সবাই কমেন্ট করে জানাও এই বিষয়টা আমরা বুঝতে পেরিয়াছি কি না। ওকে, আমরা সবাই এটা বুঝতে পারছি বলে আমি আশা করছি সবাই বলতে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, সো এবার সমহারে শেয়ার ইস্যুকে আমি এখানে সুন্দর করে লিখে দিছি যে 10 টাকা অভিহিত মূল্যের শেয়ার 10 টাকা মূল্যেই, মানে 10 টাকা মূল্যের শেয়ার 10 টাকা মূল্যেই ইস্যু করা হয়েছে, সেটাকে বলা হয় সমহার। এবং অধিহার কি? যে 10 টাকা মূল্যে অভিহিত মূল্যের শেয়ার 12 টাকায় যখন ইস্যু করতেছি, তার মানে বেশিতে ইস্যু করতেছি, সেটা হচ্ছে আমার অধিহার। সেটা কি? অধিহার। আর অবহার কি? 10 টাকা মূল্যের শেয়ার যখন আমি 9 টাকায়, তার মানে কম মূল্যে ইস্যু করতেছি, সেটাকে বলা হচ্ছে অবহার। সো একটা জিনিস খেয়াল করবা, অধিহার সম্পর্কে কি বলা আছে? এইটা হচ্ছে মূলধন জাতীয় একটা আয়। অধিহার কি? মূলধন জাতীয় আয়। কারণ কি? আমার শেয়ারের ভ্যালু, কারণ আমার শেয়ারের ভ্যালু ছিল 10 টাকা, আমি আমার সুনামের কারণে আরো 2 টাকা বাড়ায়া 12 টাকায় সেল করছি, তাহলে এই 2 টাকাটা কি আমার লাভ না? আয় না এক প্রকার? আমি তো আমার এই সুনামটাকে ব্যবহার করেই আমি আয় করছি, 2 টাকা এক্সট্রা দিয়ে আমি সেল করতে পারছি, আয় হয়েছে। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। আর এখানে কি বলছে? অবহার হচ্ছে একটা মূলধন জাতীয় ক্ষতি। কেন ক্ষতি? 10 টাকা মূল্য, তুমি 2 টাকা কমে 8 টাকায় সেল করতেছো, তার মানে কি? তুমি 2 টাকা লসে সেল করতেছো, তোমার 2 টাকা ভর্তুকি দিতে হবে কোম্পানি থেকে। সো দ্যাট ইজ ওয়াই অবহার হচ্ছে আমার কাছে এক প্রকার ক্ষতি। তোমার জার্সি কবে পাবে ভাইয়া? যারা যারা আসলে আমাদের এই আর্টস অ্যান্ড কমার্স পাওয়ার প্লেতে এনরোল করেছো, অতি শীঘ্রই তোমরা একটা দুর্দান্ত জার্সি পেয়ে যাবা। আর যারা এখনো করো নাই, মানে থিঙ্ক ওয়াইজলি, তোমরা কি করতে চাও জীবন আমি তো বুঝি না। ভালোবাসা মানে ভালো থাকতে চাও না খারাপ থাকতে চাও, মারা খাইতে চাও? আর তোমাদের কয়েকজন 25-এর ব্যাচ আইসা অলরেডি ওপিনিয়ন দিয়ে গেল, মারা খাইতে না চাইলে ভর্তি হও। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করতে চাও। ওকে, এবার রাইট শেয়ার কি? দুইটা শেয়ার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রাইট শেয়ার, আর একটা হচ্ছে বোনাস শেয়ার। সো রাইট শেয়ারটা কি? দেখো বলছে রাইট শেয়ার হচ্ছে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে ইস্যু করা হয়, এবং রাইট শেয়ারে আবেদনের পরিমাণ ইস্যুর চেয়ে বেশি হবে না, এবং রাইট শেয়ার সমহার, অধিহার, অবহার এই তিনটা ভাগেই করতে পারে। সো রাইট শেয়ার জিনিসটা কি? মনে করো রাইট শেয়ার হচ্ছে যে আমি আমার কোম্পানির নতুন কিছু শেয়ার ইস্যু করব। সো এই ইস্যুটা কি? আমি সাধারণত শেয়ার বাজারে ইস্যু করি, জনগণ সেখান থেকে কিনে আইপিওতে মাধ্যমে। কিন্তু আমি এইটা বাজারে ইস্যু না করে আমার যে বর্তমান এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা আছে, আমি তাদেরকে দিয়েছি যে ভাই আমি তো নতুন শেয়ার ইস্যু করছি, তোমরা আমার পুরাতন শেয়ার হোল্ডার, তোমরা চাইলে এটা কিনতে পারো। সো আমি যখন নতুন শেয়ার ইস্যু করার ক্ষেত্রে পুরাতন শেয়ার হোল্ডারদের যে প্রায়োরিটি দিচ্ছি, এটাই হচ্ছে রাইট শেয়ার। আর বোনাস শেয়ার কি? এটাও বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ইস্যু করা হয়, নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা হয়। সো অনেক সময় কোম্পানিতে লভ্যাংশ দেয় না,
মনে করো আমার শেয়ার হোল্ডার, বর্তমান শেয়ার হোল্ডার, তারা শেয়ার কিনছে, তারা লভ্যাংশ পাইছে। আমি কি করব, কোম্পানির ক্যাপিটাল বাড়ানোর জন্য, কোম্পানির মূলধন বাড়ানোর জন্য আমি তাদেরকে ক্যাশ টাকা না দিয়ে এই ক্যাশ টাকার সমপরিমাণ শেয়ার ইস্যু করে তাদেরকে দিব। তো এর ফলে কি, শেয়ার হোল্ডাররা তারা নতুন শেয়ার পাইলো, আরো বেশি লভ্যাংশ পাবে। আর আমার সুবিধাটা কি, ভাই আমার ক্যাশ টাকাটাকে দিতে হইলো না, আমি এটা আমার ক্যাপিটালেই কাজে লাগাই ফেলতে পারছি। সো আমি নগদ যে লভ্যাংশ, এর বিপরীতে আমি যদি কোনো নতুন শেয়ার ইস্যু করে তাদেরকে দেই, সেটা হচ্ছে বোনাস শেয়ার। আর রাইট শেয়ার কি, নতুন শেয়ার ইস্যু করছি, আমি বাজারে সেল করার আগে আমি তোমাদেরকে বলতেছি যে মনে করো সাপোজ আমার এসিবি থেকে একটা মনে করো জার্সি দেওয়া হবে, আমার 100 জন স্টুডেন্টকে নতুন জার্সি দেওয়া হবে। আমি বাহিরে বাজারে সেল করার আগে আমি তোমার পাওয়ার প্লে স্টুডেন্টদেরকে আগে প্রায়োরিটি দিব, যে ভাইয়া তোমরা তোমার পাওয়ার প্লে স্টুডেন্ট, তুমি তো পাওয়ার প্লে কিনছো, তোমরা যদি কিনতে চাও এই জামাগুলো, তাইলে তোমরা কম দামে কিনো, নাইলে আমি এটা বাজারে সেল করবো। এই যে আমি তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছি প্রথমে, এটাই হচ্ছে রাইট শেয়ার। ভাই এটা তো বুঝতে পারছি না, আমাদের রাইট শেয়ার, বোনাস শেয়ার, এই রাইট শেয়ার এবং বোনাস শেয়ার নিয়ে কারো কোনো ঘাপলা আছে থাকলে বলো। কারো কোনো ঘাপলা আছে রাইট শেয়ার বোনাস শেয়ার নিয়ে থাকলে মুখ ফুটো কথা বলো। তোমরা কি কখনো চিন্তা করছো, তোমরা যারা আজকে ক্লাস করতেছো কম বেশি, তোমরা কি কখনো চিন্তা করছো যদি এইরকম হয় যে তোমাদের কাছে এনাফ রিসোর্সেস থাকার পরও তুমি জানো যে তুমি কোন জায়গায় কি করলে তোমার জন্য ভালো, তুমি এরপরও সেটা না করে দিন শেষে মারা খাইছো, কেমন লাগবে তোমার কাছে? আমি একটা অবাক হই আসলে, আমি তো তোমাদের ফ্রেজটা পার করে আসছি, আমি খুবই অবাক হই তোমাদের এই কাজকাম দেখলে। তোমরা কি চাও আসলে, মানে 26 ব্যাচ আমি না বুঝি না, তোমরা কি চাও? যারা 26 ব্যাচে পোলাপাইন আসো, মানে আমার তোমাদের কাছে খুব কঠিনতম একটা প্রশ্ন, ভাইয়া তোমরা আসলে কি চাও? আরেকজনকে ভাইয়া আমি কিন্তু আশা করিনি, যদি কয় বুলবুলি মানে তোরা মানুষ কি অভিনারে জ্যোতি মারুফ আদিয়া, তোরা মানুষ হবি না, তোদেরকে আমি মানুষ করতে পারলাম না, তোরা যে কবে মানুষ হবি এটা তোরাই জানোস। ওকে, আরেকজনকে আমি টাকা চাই, মুড়ি খা তুই। ওকে ভাইয়া, জাবেদা অনেক কঠিন, শেয়ার ইস্যুর জাবেদাটা একটু পেঁচানো। সো মনে রাখবা আমি 3টা জাবেদা দিব, শেয়ার ইস্যুতে কয়টা জাবেদা দিব? 3টা জাবেদা দিব। 1 নম্বর জাবেদা হবে শেয়ার আবেদন যে করছে সেই আবেদনের জন্য জাবেদা, 2 নম্বর হবে শেয়ার ইস্যুর জন্য, 3 নম্বর হবে শেয়ার ফেরতের জন্য। আমি তোমাকে একটা প্রেক্ষাপট বলি, তোমরা আরো রিলেট করতে পারবা। সো আমাকে একটা জিনিস সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। মনে করো তোমার কোম্পানি বললো যে আমি, এটা আসলে শেয়ার ইস্যু বলা যাবে না, এটা বলতে হবে শেয়ার বন্টন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা। মনে করো তোমার কোম্পানি 100টা শেয়ার ইস্যু করছে, এই 100টা শেয়ারের বিপরীতে তোমার 150টা আবেদন পড়ছে। এখন আমাকে একটা জিনিস তোমরা বলো, এই যে 50টা, এই যে 100টা বিপরীতে 50টা আবেদন পড়ছে, তাহলে তোমার কাছে কয়টা বেশি আবেদন পড়ছে ভাইয়া? 50টা বেশি আবেদন পড়ছে। তুমি কি চাইলেও তোমার ক্যাপাসিটির বাইরে গিয়ে শেয়ার প্রদান করতে পারবা না? তোমরা শেয়ার প্রদান করতে পারবা না। তো সেইখানে তোমার করণীয় কি হবে? তুমি ফার্স্টেই হচ্ছে তোমার কাছে এই আবেদন মানুষ করছে, এই আবেদনের জন্য একটা জাবেদা দিবা। তোমার কাছে ফার্স্টেই কি, তোমার শেয়ার কেনার জন্য মানুষজন আবেদন করছে, এই আবেদনের জন্য 1 নম্বর জাবেদা। 2 নম্বর কি, তোমার আবেদন করছে 150 জন মানুষ, কিন্তু তুমি শেয়ার দিবা কয়জনকে? 100 জনকে শেয়ার দিবা। 1 নম্বর জাবেদা হবে এইটা। 2 নম্বর হবে এই যে
তুমি 100 জন মানুষকে শেয়ারটা বন্টন করবা, এটার জন্য একটা জাবেদা দিবা। তাহলে ফার্স্টে হচ্ছে তোমার শেয়ার ক্রয় করার জন্য 150 জন মানুষ আবেদন করছে, এই 150 জন মানুষের জন্য জাবেদা। 2 নাম্বার কি, এই 150 জন থেকে আমি 100 জনকে কি করলাম, শেয়ারটা বন্টন করলাম, আমি বন্টন করার জন্য জাবেদা দিব। 3 নাম্বার জাবেদা হবে এই যে 50 জন যে আবেদন করছে, তারা প্রথমেই টাকা দিয়ে যে আবেদন করছে, এদেরকে এই 50 জন যে এক্সট্রা হয়েছে এর কাছ থেকে তুমি টাকা নিছো, এখন কি এদেরকে তুমি শেয়ার দিতে পারবা? তুমি কিন্তু এদেরকে শেয়ার দিতে পারবা না। সো আমি কি করব, এই 50 জনের টাকাটা ফেরত দিয়ে দিব। সো 3য় নাম্বার হবে এই 50 জনের টাকাটা ফেরত দেওয়ার জাবেদা। মূলত এই 3টা জাবেদাই ভাইয়া আমরা টোটাল ম্যাথ জুড়া করি। এক্স্যাক্টলি ফেরত দিতে হবে ভাইয়া, গুড। সো আমি এবার একটু তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল একটা ম্যাথ মানে একটা জাবেদাগুলো লিখে দেই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো, শেয়ার যখন আবেদন করছে, সো শেয়ার আবেদন কি ভাইয়া, 100 জন মানুষ আমার কোম্পানিতে অ্যাকাউন্টে টাকা পাঠায় আবেদন করছে। তো যেহেতু আবেদন করার সময় কি টাকা দিতে হবে, সো আবেদন করার সময় কি হচ্ছে, তারা আমাকে টাকা দিচ্ছে। তো টাকা দিলে কি আমার ব্যাংক হিসাব বাড়বে, তাই ব্যাংক হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি। কেন? তারা ব্যাংকে টাকা জমা দিচ্ছে শেয়ার আবেদন করার মাধ্যমে। শেয়ার আবেদনের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, আমার সবার আগে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর লটারি হয়, লটারিতে যারা শেয়ার পাবে আমি 100 জনকে শেয়ার দিয়ে দিব, বাকি যাদের নাম লটারিতে ওঠে নাই তাদেরকে তাদের টাকা ফেরত দিয়ে দিব। মূল প্রসেসটা হচ্ছে আসলে এই জায়গাটাতে। সো যখন তারা আবেদন করবে, তারা কি করতেছে ভাইয়া, আমাকে টাকা দিয়ে দিচ্ছে, আমাকে টাকা দিয়ে আবেদন করতেছে, তাহলে আমার টাকা যেহেতু পাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট। সো আমি যে তার কাছ থেকে টাকা নিছি, আমি কি তাকে এখনো শেয়ার কি দিয়েছি? তাকে কিন্তু এখন আমি শেয়ার দিই নাই। যাকে আমি এখনো শেয়ার না দেই, তাহলে কি আমি কি দায়বদ্ধ না তাকে শেয়ার দেওয়ার জন্য? যদি আমি তাকে আলটিমেটলি শেয়ার নাই দেই, তাহলে কি আমি দায়বদ্ধ না তাকে শেয়ার দেওয়ার জন্য? সো এই দায়বদ্ধতা থেকে আসছে হচ্ছে শেয়ার আবেদন নামক দায়। তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট L+। কারণ কি আমি তার কাছ থেকে টাকা নিয়ে নিছি, আমি তাকে কোনো শেয়ার দেই নেই, তার মানে আমাকে তাকে শেয়ারটা দিতে হবে। তার মানে আমি যে টাকা নিছি তাকে শেয়ার দিতে হবে, এই একটা দায়বদ্ধতা, তাকে শেয়ার দিতে হবে। দ্যাট ইজ ওয়াই আমার শেয়ার আবেদন হিসাব ক্রেডিট L+। এটা হচ্ছে প্রথম জাবেদার আমার। ভাই আসসালামু আলাইকুম। আমাদের সাথে ইতিমধ্যে আমাদের ইংলিশের মানে 2 জন লিজেন্ড মানিক ভাই এবং তারিক ভাই যুক্ত হয়ে গেছে। তুমি অনেক বেশি বাড়ায় বলো মনে হয়। অনেক বেশি। আমরা আসলে লিজেন্ড না, তবে আমরা শিক্ষার্থীদের যেই প্রত্যাশা সেটা রাখার চেষ্টা করি, এইটুকুই করি। সো তারেক ভাই বলেন। আমরা অবশ্যই, এবং আমরা চাচ্ছি যে অর্থাৎ আর্টস অ্যান্ড কমার্স পাঠশালাতে যে আর্টস এবং কমার্সের যে দেশের সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের প্রতিদিনকার চেষ্টা। এবং এই চেষ্টা আমরা গত বছর আমাদের প্রথম ব্যাচ বের হয়েছে, এবছর আমরা অ্যাডমিশনেরও ফার্স্ট ব্যাচ, যেটা মিশন FBS নামে পরিচিত, সেটা যাচ্ছে। এবং তোমরা আমাদের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট হতে যাচ্ছ। একটা গোছানো কম্প্যাক্ট প্রস্তুতি, যা দেশের অন্যান্য প্ল্যাটফর্মে থেকে অনেক আগায়, শিক্ষকদের কোয়ালিটি থেকে শুরু করে টেক সাপোর্ট থেকে শুরু করে সব মিলে একটা গোছানো প্রস্তুতি, সেটা আমরা অঙ্গীকারবদ্ধ, যা অন্যান্যদের থেকে আমাদেরকে আসলে বেশ এগিয়ে রাখবে এবং তোমাদের পছন্দের একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা যাতে আসি, এই জায়গাটাই হচ্ছে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। তোমরা যারা ক্লাস করতেছো, বুলবুল ভাইয়ের অ্যাকাউন্টিং নিয়ে দেখতেই পাচ্ছি আমরা বেশ স্টুডেন্টের বেশ প্রাণবন্ত উপস্থিতি রয়েছে। এবং আমরা কিন্তু আগামী মাস থেকেই মেবি আমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং নভেম্বর থেকেই আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা তোমার কাছে কি মনে হয় এই মুহূর্তে যদি কেউ শুরু করে আসলে মানে আমি যদি বলি যে পাওয়ার প্লেটা আসলে কাদের জন্য? হ্যাঁ, পাওয়ার প্লে শব্দটা যদি বুঝো তোমরা নাকি ক্রিকেট বুঝবা, ছেলে মানুষ, মেয়ে মানুষ আগে ক্রিকেট খেলা দেখো না। সো মেয়ে মানুষ ক্রিকেট খেলা না দেখলেও কিন্তু অনেক প্লেয়ার ফেভারিট থাকে, তাই না? এরকম আছে যে অমুক প্লেয়ারকে পছন্দ করে, ক্রিকেট খেলা দেখে না। যাই হোক,
তো পাওয়ার প্লে আমরা জানি, ধরো ক্রিকেটের মধ্যে 20 ওভারের খেলার মধ্যে প্রথম 4 ওভার সম্ভবত, আর 10 ওভারের খেলায় 50 ওভার খেলায় 6 ওভার। সো এই 6 ওভার হচ্ছে যে ব্যাটার আছে তার জন্য সবচেয়ে ফ্যাসিলিটির সময়, সে এই মুহূর্তটাকে কাজে লাগিয়ে তার পুরো ম্যাচটাকে একটা বড় উচ্চতায় নিয়ে যায়। এই 6 ওভারের মধ্যে চড়ে সরে ব্যাট করে তারা অনেক রান করার চেষ্টা করে। সো এইটা হচ্ছে আসলে আমরা পাওয়ার প্লে বলে চিনি, 10 ওভার সম্ভবত। তো পাওয়ার প্লেটা হচ্ছে একটা গেমের ক্ষেত্রে ক্রিকেটে যেমন পুরো মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা বিষয়, ঠিক আমরা ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে আমরা পাওয়ার প্লে নামটাকে অর্জন করেছি বা গ্রহণ করেছি। এই পাওয়ার প্লের মাধ্যমে তোমাদের প্রস্তুতি যত নড়বড়ি থাকুক, তুমি ধরো কলেজে 2 বছরে পড়াশোনা করো নাই, তুমি ইংলিশ বই ধরো নাই, তুমি অ্যাকাউন্টিং বইটা ধরো নাই, এই অবস্থা আমি চিন্তা করছি সবাই অবশ্যই এরকম না, কিছু কিছু হয়তো, বাট যেই স্টেপেই তুমি থাকো না কেন, তুমি যদি একদম ধরো তুমি কলেজের বইগুলো ধইরেও দেখো নাই, যে কোনো কারণে আমি ধরে নিলাম, ওই জায়গা থেকে পর্যন্ত আগামী 4-5 মাসে আমরা তোমাকে আসলে যেইভাবে গোছাইয়া প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো, ইভেন ফুল সিলেবাসের একদম কম্প্যাক্ট প্রিপারেশন, এই জায়গার মধ্যে তোমার পুরো সবগুলো টপিকের ফুল সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ার হবে, বেসিক টু অ্যাডভান্সড, সেই টপিকগুলোর এমসিকিউ শেষ করা হবে এবং এগুলোর সিকিউ শেষ করা হবে। এবং আমি এইটা তোমাকে ব্যক্তিগতভাবে আমি 100% অ্যাসিওর করতে পারি যে তুমি যদি পাওয়ার প্লে ক্লাস করো, তোমার অফলাইনে অথবা অনলাইনে অন্য কোনো প্রতিষ্ঠানে বিন্দু মাত্র যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি এই জায়গায় ফুললি ডিটারমাইন্ড। এবং তোমরা আমাদের ক্লাসের ডিটারমিনেশন, আমাদের হার্ডওয়ার্ক, আমাদের যেই মানে টিম ওয়ার্ক, এইটা দেখলে বুঝতে পারবা যে আমরা পুরো টিমটা কাজ করতেছি তোমাদের কিভাবে এই জায়গা থেকে উতরে ওঠা যায়। তোমরা দেখছো 25 ব্যাচের রেজাল্ট দেখছো। সো 25 ব্যাচের এই রেজাল্ট এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা পাওয়ার প্লেতে ছিল তাদের রেজাল্ট কিন্তু খারাপ হয় নাই। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে ভালো রেজাল্ট করছে এবং তাদের যেই তারা পরবর্তীতে তাদের ফিডব্যাক, তাদের যে মেসেজ, সেইটা আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে যে 26 ব্যাচের জন্য কোনোভাবে অ্যাটলিস্ট যারা সঠিক পথে থাকবে তোমরা যেন পথভ্রষ্ট না হও, এইটার জন্য আসলে পাওয়ার প্লে। সো পাওয়ার প্লে তোমার জন্য একটা গেম চেঞ্জার হবে, এইটা ফর শিওর। আমরা যেইভাবে গাইড করব, আমরা যেইভাবে পড়াবো, ইনশাল্লাহ পরীক্ষার হলে বসে তুমি এইটা ফিল করবা যে আমি যদি এই কোর্সটা এনরোল না করতাম তাইলে আমার জন্য সব থেকে ভুল সিদ্ধান্তটা হইতো। সো এটা আমার জায়গা থেকে বলতেছি এবং আমি একজন টিম মেম্বার হিসেবে পুরো টিমের রেসপন্সিবিলিটি আমি বলতেছি যে তোমরা বেস্ট ডিসিশন হবে ইফ ইউ এনরোল পাওয়ার প্লে 26 ইনশাল্লাহ। এবং তোমরা আমরা যে সংকল্পবদ্ধ এই সময়ের মধ্যেই তোমার সিলেবাস খুব দারুণভাবে শেষ হবে। এবং মনে রাখবা, সময় কখনোই নয়, সংকল্পই সবসময় জয়ী করেছে মানুষকে। এবং পাওয়ার প্লেতে আমরা এই মন্ত্র নিয়েই আসলে তোমাদের শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা সার্ভিস দিতে চাচ্ছি। এবং তুমি সত্যিকার অর্থেই যেটা মানিক ভাইয়া বললো, তোমার এই আক্ষেপের কারণ হবে না। তুমি এখনও যারা শুরু করো নাই, এখনও যারা মানে অনেক সাবজেক্টে দুর্বলতা আছে, এই সংখ্যা তো অনেক বেশি, আবার কিছু সংখ্যক স্টুডেন্ট আছে এখনও এইচএসসি পড়াটা ঠিকভাবে শুরু করে নাই। সো তাদের জন্য এটা একটা বেস্ট ডিসিশন হবে, একদম জেগে ওঠার। ইনশাল্লাহ আমরা আর বেশি সময় নিচ্ছি না, আশা করছি তোমরা বুলবুলের ক্লাস এনজয় করছো। আমরা একটু বিরক্ত করলাম, একটু প্রমোশন করলাম। সো সবাই এনরোল করে ফেল, ঠিক আছে? বুলবুল ওকে, সরি ফর দিস। আরে না, এই সৌভাগ্য আমার ক্লাসে এরকম দুজন লিজেন্ড মানুষ এইসব বক্তব্য দিচ্ছে, তো পরম সৌভাগ্য আমার জীবনের। ওকে, সো আমরা অলরেডি দেখে ফেলেছি, আপনি কি থাকবেন? আমরা অলরেডি দেখে ফেলেছি, কি দেখলাম যে আমাদের শেয়ার আবেদনে জাবেদা কি। সো এরপর কি করতেছি ভাইয়া, আমরা শেয়ারটা বন্টন করতেছি। কি করতেছি? শেয়ারটা বন্টন করতেছি। এখন আমাকে খুব সিম্পলি তোমরা একটা উত্তর দাও, যখন আমি টাকা নিছি তখন কি আমার দায় বাড়ছে, কারণ আমি তাদেরকে শেয়ার দেই নাই। কিন্তু যখন আমি তাদেরকে শেয়ার দিয়ে দিয়েছি, আমি 150 জন মানুষ অ্যাপ্লাই করছিল, তাদের থেকে লটারির মাধ্যমে আমি 100 জনকে শেয়ার দিয়ে দিছি। সো 100 জনকে যদি শেয়ার দিয়ে দিই, তার মানে কি টাকা যেহেতু নিছি, শেয়ারও দেওয়া শেষ। তাহলে এই 100 জনের দায়টা কি আমার আছে? না, যেহেতু আমি তাদেরকে শেয়ার দিয়ে দিয়েছি, তার মানে এখন আমার দায় আর নাই। তাহলে আমার দায় কমবে। শেয়ার বন্টন করলে আমার কি করতেছি, টাকা নিছি, দায় বাড়ছিল, বন্টন করে দিছি, দায়টা কমে গেছে। কারণ কি, বন্টন করে দেওয়ার মাধ্যমে আমি আর তার নিকট কোনোভাবেই দায়বদ্ধ নই। বন্টন করে দিছি ভাইয়া, তুমি টাকা দিছো, শেয়ার পাইছো, আর আমি তোমার কাছে ঋণী না।
সো শেয়ার আবেদন হিসাব ডেবিট এল মাইনাস, আর শেয়ার বন্টন করে দেওয়ার মাধ্যমে অফিসিয়ালি আমার শেয়ার মূলধনের সংখ্যা বৃদ্ধি পায়। কারণ আমি টাকা নিছি, যখন আমি তাদেরকে শেয়ার দিই, শেয়ার দিয়ে দেওয়া মানে হচ্ছে মূলধনটা বাড়ছে, মানুষজন বাড়ছে, টাকাটা বাড়ছে। অফিসিয়ালি বন্টনের মাধ্যমেই আমার শেয়ার মূলধনটা বৃদ্ধি পায়। তাইলে শেয়ার মূলধন বৃদ্ধি, শেয়ার মূলধন ক্রেডিট ওই প্লাস, তার মানে মালিকানা সত্ত্ব বাড়ছে। এই দুইটা দাবেদা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে জানাও। ও আদিয়াত, তুমি কেমনে বুঝলাম না, তুমি আবার এইচএসসি 25-26 ব্যাচে ভর্তি হয়ে যাও। আমি বলি তোমরা শুধুমাত্র 26-এ পাওয়ার প্লেতে ভর্তি হইলে শুধুমাত্র পরাজয় হবে তা না, তোমরা 25-এর রিভিউ আমাদের আর্টস এবং কমার্স পাঠশালার যে অফিসিয়ালি পাবলিক গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তোমরা আরও কত কি পাইছো। যেমন আমার ক্লাসে আমি অ্যাকাউন্টিং করাই, গল্প বলি, পানি খাই, গান গাই, এরপরও প্রবলেম অ্যাকাউন্টিংয়ে ভালো করছে। সো তুমি যদি চিন্তা করে ভাই শুধু পড়তে আসবা তাহলেও ওয়েলকাম, যদি মনে করো না ভাইয়া আমি আরও অনেক কিছু মধ্যেও পড়াটা এনজয় করবো, সেটাও আসতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার গানের গলা কিন্তু খুবই বাজে, মানে খুবই ভালো, সরি খুবই ভালো। ওকে, লাস্ট হচ্ছে ফেরত দেওয়া যাবে নাকি। সো ভাইয়া আমি তাদের কাছ থেকে টাকা নিছি, তাদেরকে শেয়ার দিয়ে দিছি, এখন যাদেরকে আমি শেয়ার দেই নাই, বাকি এক্সিস্টিং 50 জন 150 মানুষ অ্যাপ্লাই করছিল, আমার 100 জন লিমিটেশন ছিল, আমি 100 জনকে শেয়ার দিছি, বাকি 50 জনের টাকা কি মেরে দিলে হইব? আমি কে এস আলম গ্রুপ না। আমি কি করব, বাকি 50 জনের টাকাটা তাদেরকে ফেরত দিয়ে দিব। যদি আমি তাদেরকে টাকা ফেরত দেই তাহলে কি আমার ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, তাইলে ব্যাংক হিসাব ক্রেডিট, সম্পত্তি হ্রাস। আর এই যে তাদের কাছ থেকে আমি টাকা নিছিলাম এর জন্যই তো তাদের নিকট আমি দায়বদ্ধ ছিলাম শেয়ার দেওয়ার জন্য, যেহেতু আমি তাদেরকে টাকাও ফেরত দিয়ে দিছি, আমি কি এখন আর তাদের নিকট দায়বদ্ধ না? আমি যেহেতু টাকা ফেরত দিয়ে দিছি তার মানে আমার কোনো দায়ও নাই, তাইলে দায় কমবে। তার মানে হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট এল মাইনাস। তো আক্ষরিক অর্থে আমি তোমাদের বলতে পারি যে 3 নম্বর দাবেদারা হচ্ছে প্রথম দাবেদার ডুপ্লিকেট, যে প্রথম দাবেদাটার জাস্ট উল্টা ভার্সন হচ্ছে 3 নম্বর দাবেদাটা। তোমরা কিভাবে বুঝতে পারছো? প্রথম দাবেদায় আমি বন্টন করছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। দ্বিতীয় দাবেদায় আবেদন ছিল, দ্বিতীয় দাবেদায় বন্টন করছি, দায় কমছে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তৃতীয় দাবেদায় কি হয়েছে, আমি যাদেরকে দিতে পারি নাই, আমি মনে করো এখানে 100 জন অ্যাপ্লাই করছে, আমার এখানে 150 জন অ্যাপ্লাই করছে, সো 150 জন থেকে আমি 100 জনকে বন্টন করছি, আর বাকি 50 জনকে আমি ফেরত দিয়ে দিছি। দিস ইজ দ্য ম্যাথ। আমি আশা করি এটা নিয়ে আর বুঝতে কোনো সমস্যা নেই। সো এটা কি আরো কারো বুঝতে সমস্যা আছে? ও ফারদিন, তুমি তো সেই মানুষ। সো এটা কি কারো বুঝতে সমস্যা আছে? সবাই একটু কমেন্ট করে জানাও তো যে এইটুকু বুঝতে আর কারো কোনো সমস্যা আছে কিনা। কারো কোনো সমস্যা আছে? নাই। 3 নাম্বারটা ভাইয়া, 3 নাম্বারে বলছে দেখো শেয়ার ফেরত দিছি, তার মানে কি শেয়ারের টাকাটা ফেরত দিছি। যে আমার 150 জন অ্যাপ্লাই করছিল, 100 জনকে বন্টন করছি, 50 জনকে ফেরত দিয়ে দিছি, তার মানে টাকা ফেরত দিয়ে দিছি। টাকা ফেরত দিলে কি ব্যাংক হিসাব কমবে, কারণ ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক থেকে টাকা ফেরত দিয়ে দিছি, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ফেরত দেওয়ার মাধ্যমে কি হয়েছে, তার সাথে আমার আর কোনো আর্থিক লেনদেন নাই, তাকে আমি টাকা ফেরত দিয়ে দিই, তার মানে তার কাছ থেকে আমার দায়ও কমছে, তাইলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, দায় হ্রাস, শেষ। সো এবার আমি একটু আসি আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীটা আসলে একটু পরে দেখাই, আমি তোমাদের একটা জিনিস এটাকে বলি, মনে রাখবা
শেয়ার অধিহার, যেটা আমরা পড়াইলাম, শেয়ার অধিহার মানে কি, যে আমি অধিক টাকায় তাদেরকে শেয়ার দিয়েছি। শেয়ার অধিহার হচ্ছে অলওয়েজ ক্রেডিট। এরপর শেয়ার অবহার, শেয়ার অবহার কি, অলওয়েজ ডেবিট। কেন ক্রেডিট হচ্ছে, এটা হচ্ছে আয়, দ্যাট ইজ ওয়াই ক্রেডিট, মূলধন জাতীয় আয়, আর অবহার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি, দ্যাট ইজ ওয়াই এটা ডেবিট। এইটুক খালি মনে রেখো ভাই আল্লাহর হস্তে, আর কিচ্ছু তোমাদের কাছ থেকে ভাইয়া চাই না, আমার চাওয়ার পরিমাণ খুবই কম জীবনে। ওকে, মনে রাখবা অবলেখকের কমিশন, তোমরা অলরেডি এগুলো করছো, অবলেখকের কমিশন কিংবা ব্যাংক চার্জ যদি আমাকে শেয়ারের মূলধনের উপর বা শেয়ারের উপর ডিপেন্ডেন্ট করতে বলে, তাহলে মনে রাখবা যতটুকু শেয়ার আমি বিলি করছি বিলিকৃত শেয়ারের উপর ধরবো। যদি আমাকে অবলেখকে কমিশনের টাকা বা ব্যাংক চার্জের টাকা আমাকে বইলা দেয়, আমার তো ওই টাকাই বসাবো। কিন্তু যদি বলে যে শেয়ারের মূল্যে পরিশোধ, তাহলে যতটুকু বিলি করছি ততটুকু শেয়ারের উপর। অনেকেই জায়গায় কি ভুলটা করে জানো, ইস্যু করছি যতটুকু শেয়ার ততটুকু শেয়ারের উপর আমি অবলেখকে কমিশন ধার্য করি, ব্যাংক চার্জ ধার্য করি। প্রসেসটা ভুল। যতটুকু আমি বিলি করতে পারছি ওই বিলিকৃতর উপর আমি অবলেখকে কমিশন বা ব্যাংক চার্জটা দিন শেষে ধার্য করব। আর একজন কয় যে ভাই উৎপাদন ব্যয় করাইলে পারতো, উৎপাদন ব্যয় করাইলে হ্যাঁ তোমরা মরে যেতা। উৎপাদন ব্যয় ভাইয়া টাফ আছে। ইনশাল্লাহ আমাদের যখন তোমরা আমাদের ক্লাস করবা, পাওয়ার প্লের ক্লাস করবা, তোমাদের সব সহজ হয়ে যাবে। তোমরা প্রেশার নাও কেন, আমি বুঝি না। তোমাদের বুলুল ভাইয়া আছে অ্যাকাউন্টিং এর, তোমাদের প্রেশার নেওয়ার তো কোনো কারণই নেই। তোমরা খালি রিল্যাক্স, যারা ক্লাস করছো আমার, দে নো হাউ রিল্যাক্স। প্রেশার নেওয়াই যাবে না কখনো। সো দেখো ভাইয়া, আমি একটা অঙ্ক করাইতেছি। অঙ্কটা বলছে ভূমি অর্জনে ব্যয়ের পরিমাণ নির্ণয় করবো। তার মানে ভূমি অর্জনে আমার কত টাকা ব্যয় হয়েছে। অঙ্ক একটু পড়ো। বলছে কোম্পানি 1 লাখ শেয়ার ইস্যু করলো, যার মধ্যে 50,000 শেয়ার এক খণ্ড ভূমি অর্জনের বিপরীতে ইস্যু করলো, আর বাকি 50,000 বিক্রয়ের জন্য ইস্যু করলো। তার মানে আমার কাছে ছিল 1 লাখ শেয়ার। এই 1 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে আমি ভূমি কিনছি, আর বাকি 50,000 শেয়ার দিয়ে আমি ইস্যু করছি বিক্রয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, আমাকে প্রশ্নে এটাই জানতে চাইছে যে ভূমি অর্জনে ব্যয়ের পরিমাণ কত। আমাকে কি জানতে চাইছে, ভূমি অর্জনে ব্যয়ের পরিমাণ কত। খুবই সিম্পল অ্যান্সার, ভূমি অর্জনে ব্যয়। তাহলে আমার শেয়ার কটা ছিল ভাইয়া, 50,000 শেয়ার ইন্টু প্রতিটা শেয়ারের মূল্য কত ছিল দেওয়া, প্রতিটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা, ইন্টু 10 টাকা। তার মানে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে 5 লাখ। তাহলে 5 লাখ টাকা আমার টোটাল খরচ। কত টাকা টোটাল খরচ, 5 লাখ টাকা টোটাল খরচ। সো এই ম্যাথটা করানোর রিজনটা কি, এই ম্যাথটা করার রিজন হচ্ছে আপনারা একটা জায়গায় প্রায় ভুল করেন যে ভাইয়া আমাকে এখানে যদি কোনো কারণে বলতো আমি অধিহারে সেল করছি, কি করতো, অধিহারে সেল করছি 12 টাকা দরে, তাহলে ভাইয়া আমি এইখানেও তখন 12 টাকাই লিখতাম। তার মানে আমার এই 12 টাকা দিয়ে আমি ভূমি হোক, অবলেখকে কমিশন হোক, সব জায়গায় আমি 12 টাকাটা ইউজ করব। তার মানে আমার যেই টাকাটা অধিহারে বা অবহারের পর আমার যেই টাকাটা থাকবে সেই টাকার উপরে আমি সব কিছু নির্ধারণ করব। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে তোমার ঈশ্বর জিগায় তিসাদ ইয়ানাফসি করো, তুমি নিজের টাকে দেখো, কেউ নেক বা না। তুমি অলরেডি আমাদের 300 পোলাপাইনের উপরে ভর্তি হয়ে গেছে আমাদের সাথে। তুমি আসো, কেউ A+ পেলে তোমার দিয়ে যাবো।
বাস্তব কথা, বুঝতে চাও না একটা জিনিস যে তোমরা ভাই ভালো করবা, তুমি ভালো করলেও আমার কিছু না, তুমি খারাপ করলেও আমার কিছু না, ঠিক আছে? তো তুমি তোমার বন্ধুরে যে বন্ধু আমি কি কাজটা করবো, তুই কি ভাই তোর বন্ধু তুই এ প্লাস পাইলে কি তোর বন্ধুরে দিয়ে দিবি, নাকি তুই না পাইলে তোর বন্ধুরে দিয়ে দিবি? সিম্পল ভাই, নিজেরটা অলওয়েজ চিন্তা করো ভাইয়া, কে কি করলো ডাজেন্ট ম্যাটার। খ নাম্বার বলছে জাবেদা দাও। সো জাবেদা আমার হবে কয়টা? 1 নাম্বার হবে আবেদনের জাবেদা, 2 নাম্বার হবে বন্টনের জাবেদা, 3 নাম্বার হবে ফেরতের জাবেদা। এখানে একটা জাবেদা এক্সট্রা আছে। কোন জাবেদাটা এক্সট্রা ভাইয়া? সেটা হচ্ছে 4 নাম্বার জাবেদা, সেটা হচ্ছে ভূমি ক্রয়ের। ভূমি ক্রয়ের জাবেদাটা এক্সট্রা হবে। সো ভূমি ক্রয়ের জাবেদাটা খুব সিম্পল, ভূমি, ঠিক আছে, ভূমি ক্রয়ের জাবেদাটা আমার এক্সট্রা হচ্ছে, বাকি সব কিছু আমার আগে থেকেই দেওয়া আছে। তাহলে হবে ভূমি হিসাব, তাহলে হবে ভূমি হিসাব ডেবিট 5 লক্ষ টাকা, যেটা আমি ওখানে বের করছি কতে। আর যেহেতু আমার এটা শেয়ারের টাকা দিয়ে গেছে, তাইলে হবে শেয়ার মূলধন ক্রেডিট, তাইলে হবে শেয়ার মূলধন ক্রেডিট 5 লাখ। তার মানে আলটিমেটলি আমার যেটা যত টাকা দিয়ে কিনতেছি সেটাই আমি এখানে আলটিমেটলি লিপিবদ্ধ করছি। সো এইটা শুধুমাত্র এইটার জন্য না, আমার যে কোনো ম্যাথের ক্ষেত্রে প্রসেসটা ঠিক সেমই হইতো, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের মানে বিচলিত হওয়ার কিছু নাই। গতে বলছে আর্থিক অবস্থার বিবরণী। ভাইয়া আর্থিক অবস্থার বিবরণ আমি ক্লাসে বুঝাই না, এই ক্লাসে একটা ইস্যু আছে, সেটা হইতেছে আর্থিক অবস্থার বিবরণী তোমরা অনেকেই করো নাই। সো আমি যখন শেয়ার ইস্যু, আপনারা যখন আমাদের কোর্স কিনবেন আর দেখবেন শেয়ার ইস্যু ক্লাস নেওয়ার আগে আমি অলরেডি আর্থিক অবস্থা বিবরণী ক্লাস নিয়ে আসছি। কারণ শেয়ার ইস্যুতে মূলত আমি লিখে দিব ক্লাস শেষে যে কিছু কিছু আইটেম আর্থিক অবস্থা বিবরণীতে কোথায় যাবে কোথায় যাবে না। সো আমি আপনাদেরকে হোল প্রসেসটা আসলে ম্যাথের দেখাই দিছি এবং আপনি সেই অনুযায়ী ম্যাথ করবেন। যেরকম ক নাম্বারটা দেখেন, বলছে অনুমোদিত শেয়ার সংখ্যা, নতুন অঙ্ক, হ্যাঁ 2 নম্বর অঙ্ক, ও ইস্যুকৃত থেকে হতে আদায় পর্যন্ত শেয়ারের মূলধনের পরিমাণ কত। সো এইটা অলরেডি আমরা পারি। অনুমোদিত শেয়ার সংখ্যা কোনটা ভাইয়া? যেটা দিয়ে কোম্পানি ব্যবসা শুরু করছে বলাই আছে, এইটা হচ্ছে অনুমোদিত শেয়ার, ঠিক আছে? অনুমোদিত মূলধন হচ্ছে এত টাকা, শেয়ার মূল্য 10 টাকা। আমাকে বলছে শেয়ার সংখ্যা কত। তো খুবই সিম্পল ভাইয়া, আমার 20 লাখ টাকা হচ্ছে মূলধন, প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা করে, তাইলে 2 লাখ হচ্ছে আমার কাছে শেয়ার, 2 লাখ হচ্ছে শেয়ার। এটা বের করা খুব কঠিন, শেয়ার সংখ্যা চাইছে তোমার কাছে, তোমার মূলধনের পরিমাণ হচ্ছে 20 লাখ, প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে 20 লাখ থেকে 10 টাকা ভাগ দিলেই তোমার 2 লাখ টাকা আসতেছে। এটাই হচ্ছে আমার মূলধনের পরিমাণ। প্রসেনজিৎ বর্ম, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখলাম। সো আমি তোমাদের লাস্ট পার্ট হিসেবে আর্থিক অবস্থা বিবরণীটা একটু দেখাই দিব, তোমরা ইনশাল্লাহ এইটা করাইলে। আর এখানে 3টা ম্যাথ দিছি, এই 3টা ম্যাথ যদি তোমরা বাসায় বসে করতে পারো, আমি লিখে দিব কারো বাপেরও ক্ষমতা নেই তোমাদের শেয়ার ইস্যু থেকে আটকাবে। শুনো ভাইয়া, অলরেডি প্রায় আজকে 6 বছর হইতেছে পড়াইতেছি, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসে, কোন মানুষ কি প্রশ্নে আটকায় সব জানা। এই যে আপনাদের বললাম না যে আমরা শেয়ার অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ ইস্যুকৃতের ওপর ধরবো না, বিলিকৃতের ওপর ধরবো। যারা 25 ব্যাচের ছিল পাওয়ার প্লেতে, তারা ম্যাক্সিমাম এই ভুলটা করছে, ইস্যুকৃতের ওপর দাগায় আসছে গিয়া, মানে টেস্ট পরীক্ষায়। আমি কইছি ভাই বারবার, আমি পরে জিজ্ঞেলাম তোরা কোন জায়গায় ভুল করছো, সবাই কইলো ভাই আমরা তো ইস্যুকৃত দিয়ে আসছি, এই তো বিলিকৃতের ওপর অলওয়েজ ধরবো, এইটা নিয়ম। মন্ডল, ওয়াও, তোমার জন্য খুবই একটা হাততালি, তুমি খুবই ভালো মতো লিখেছো। আচ্ছা দেখো, আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে বিবরণ, টাকা, টাকা এবং টাকা। সো আমার আর্থিক অবস্থা বিবরণীতে প্রথমে আসে হচ্ছে সম্পদ সমূহ। সো আমি সম্পদ সমূহ লিখলাম, সম্পদ সমূহ লিখলাম। সম্পদ সমূহের মধ্যে ফার্স্টে কি আসে? ব্যাংক জমা।
সো ব্যাংক জমাটা অলওয়েজ রিমেম্বার, আমরা বিভিন্নভাবে ব্যাংক জমা আনতে পারি। একটা হচ্ছে, দেখো আমি তোমাদের একটা জাবেদা দেখাই, জাবেদা এখানে করাইছি। দেখো মনে করো এখানে ব্যাংক জমা ছিল ডেবিট, তাহলে ডেবিট হয়েছে মনে করো 100 টাকা। এরপর ব্যাংক জমা এখানে হয়েছে ক্রেডিট, ক্রেডিট হয়েছে 10 টাকা। তাহলে আলটিমেটলি ব্যাংক জমা ডেবিট ছিল 100, পরবর্তীতে ক্রেডিট হয়েছে 10 টাকা, ক্রেডিট হয়েছে 10 টাকা, তাহলে ব্যাংক জমা বাবদ পাইছি কত? 90 টাকা। এইটা হচ্ছে আমি এই 90 টাকাটা আমি এখানে বসাবো, আর্থিক অবস্থা বিবরণীতে বসাবো, এটা নিয়ম। সো আমার প্লাস মাইনাস করে যেটা ফাইনাল অ্যান্সার থাকবে সেটাই আমি আর্থিক অবস্থা বিবরণীতে বসাই দিব। ওকে, এরপর ব্যাংক জমার পর যাবে হচ্ছে তোমার কোনো প্রকার যদি স্থায়ী সম্পদ বলা থাকে, ভূমি তুমি, এইগুলা যাবে হচ্ছে আমার সম্পদ সমূহের মধ্যে। আর অলিক সম্পদের মধ্যে আমার যাবে হচ্ছে ও ওয়াও গৌরব মন্ডল, আচ্ছা হ্যাঁ, অলিক সম্পদের মধ্যে যাবে হচ্ছে শেয়ার অবহার, শেয়ার অবহার। সো এইখানে দুইটার অ্যামাউন্টের টাকা যোগ কইরা আমি এখানে আনবো, যেটাকে আমি আরেকভাবে বলতেছি মোট সম্পদ সমূহ, মোট সম্পদ সমূহ। সো পরবর্তীতে আমি দাগাবো হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, শেয়ার হোল্ডারদের সত্ত্ব। শেয়ার হোল্ডারদের সত্ত্বে 3টা আইটেম লিখবো, মনোযোগ দিয়ে দেখবা, দুষ্টামি করবা না কেউ। প্রথম, অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন যেটা আমি ফার্স্টে বের করলাম, যে যেই মূলধন নিয়ে কোম্পানি ব্যবসা শুরু করে, অনুমোদিত মূলধন আমি প্রথম ঘরে টাকাটা লিখে ক্লোজ করে দিব। অনুমোদিত মূলধনের টাকা আমার এই সম্পূর্ণ বিবরণীতে যায় না, শুধুমাত্র এখানে লিখছি, এখানে লিখে এটা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত, বিলীকৃত ও আদায়কৃত। এখন এই ইস্যুকৃত, বিলীকৃত, আদায়কৃত মূলধন কেন একসাথে লিখলাম, এইটা হচ্ছে একটা ব্রিফ হিস্টোরি। এইটা ইনশাল্লাহ ক্লাসে বলা হয়, ক্লাসে বলবো তোমাদের, তোমরা এরকম অনেক হিস্টোরি জানবা, অনেক কিছু ডিটেলসে জানবা। সো এই জানার জিনিসগুলাই তোমাদের জানতে হবে হচ্ছে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাওয়ার প্লে থেকে। যারা এখন এনরোল করো নাই, আল্লাহর ওয়াস্তে দ্রুত এনরোল করে ফেলো। এবার লাস্টে হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে যাচ্ছে হচ্ছে শেয়ার অধিহার, শেয়ার অধিহার। সো এই দুইটার টাকা মিলে যা টাকা আসবে, এইটা এই দুইটার টাকা অলওয়েজ সমান হবে। কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। সো যদি ইকুয়াল না হয় তাহলে ভুল। সো এইখানের মধ্যে ভাইয়া ইম্পর্টেন্ট কি, আপনি ছকটা কেন করালেন এটা তো আমরা জানি। ইম্পর্টেন্ট মনে রাখো ভাইয়া, শেয়ার অবহার যাচ্ছে হচ্ছে অলিক সম্পদে, শেয়ার অধিহার যাচ্ছে হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্তে। এইটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা তোমরা ভুলে যাও, আমি দেখছি এটা তোমরা পারো না। সো আমি জাবেদা করাইছি, তোমাদের শেয়ার ও আর্থিক বিবরণী করাইছি, এবং তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দিয়ে দিছি। তোমরা যদি ম্যাথে কোনো প্রকার সমস্যা হয়, 3টা প্রকার ম্যাথ দিছি ভাইয়া, এই 3টা প্রকার ম্যাথ করলে বললাম তো কারো বাপের সাধনে তোমার এই জায়গায় আটকাইবো। সো তোমরা এইগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর যারা মনে করো ভালো করতে যাও দিন শেষে, এবার একটা ভালো রেজাল্ট চাই আমি যেভাবেই হোক, তাহলে ভাইয়া আমাদের আর্টস এবং কমার্স পাওয়ার প্লেতে তোমরা যুক্ত হয়ে যাও। হ্যাঁ, অফারটা খুবই সীমিত, আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো তোমরা যদি চিন্তা করো ভাইয়া 25 ব্যাচের মতো একটা ধরা খাবা না, ওরা যেরকম সাফারিংসের মধ্যে আছে অ্যাডমিশন নিয়ে, সেই থাকবা না। তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবা, কম্প্যাক্ট প্রিপারেশন নিবা, প্রেশার নিবা না, তাহলেই তোমাদের জন্য আর্টস অ্যান্ড কমার্স পাওয়ার প্লে, এবং সেখানে বুলবুল ভাইয়া থাকবে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। সো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। যারা যারা এনরোল করো নাই এনরোল করে ফেলো, এবং আমার আইডিও দেওয়া আছে, আপনারা পেজে দেখছেন আমার আইডি দেওয়া আছে। সো অ্যাকাউন্টিং নিয়ে
তোমার স্টুডেন্ট হওয়া লাগবে না ভাইয়া, আমি আইডিটা আবার দিয়ে দিচ্ছি একটা লিঙ্ক সহকারে, আরিফুল ইসলাম বুলবুল নাম। তোমাদের যে কোনো ইস্যু হোক, তোমার একটা পড়াশোনা গাইডলাইন্স লাগবে, তুমি একটা কোনো কিছু পারতেছো না, পড়া বুঝতেছো না, তোমার আমার কোর্সে ভর্তি হওয়া লাগবে না। ইউ ফিল ওপেন ফর মি, আই এম অলওয়েজ ওপেন ফর ইউ, ফিল ফ্রি টু মেসেজ মি, কোনো প্যারা নেই। ভাইয়ার কাছে পড়ি না তাই বলে ভাইয়া মেসেজ দিতে পারবো না, এটা কোনো প্যারা নেই। আমাকে মেসেজ দিও, ভাইয়া আছি, আমি তো এই জায়গায় আছি তোমাদের জন্য, ঠিক আছে? তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কোনো একটা দেখা হবে। সবাইকে আসলে আল্লাহ হাফেজ।